কেমন আছো তোমরা? আমরা চলে এসেছি। একটু দেখে নিই সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, বা তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবা আমাকে। আমরা চলে এসেছি। ঠিক আছে, সাউন্ড ওকে। মোটামুটি এখন পর্যন্ত 30 স্টুডেন্ট, 41। এসপি দাস, তৌফিক ওমর, শামিত ইসলাম, তৌসিফ আহমেদ, সৌম্যদীপ রায়, সিয়া কিং, নিশাত সানজিদা, সীমান্ত সাহা, তানিয়া, ভীতি চক্রবর্তী, তোহা। তোহা ক্লাসে তুমি সময় মতো এসে দেখো, স্টুডেন্টটাই ঠিক টাইমে আসে না। তোহা তুমি চলে এসছো ভাইয়া, থ্যাংক ইউ তোহাকে। প্রলয় কুমার, এসপি দাস আদাব ভাইয়া, নিশাত সানজিদা, মাহমুদ সাদিদ, মাইশা মালিহা, নাইম হোসেন। নাইম হোসেন, ক্লাসগুলো কি বুঝতে পারছো? তুমি তো নতুন জয়েন করছো। দেখো ভাই, তোমাদের একটু প্রবলেম হতে পারে, যেহেতু প্রথম এই আর দুই একটা ক্লাস হলেই আমরা অনলাইনে সরি তৃতীয় অধ্যায়ে চলে যাব, তখন আর প্রবলেম হবে না। ওকে, তো 89 স্টুডেন্ট ক্লাসে, মোটামুটি 100 স্টুডেন্ট পার হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ভাইয়া। শশী সিদ্দিকা, ভালো আছি ভাইয়া। অনেকে লিখছো সকালেই ক্লাসটা শিখছিল, সকাল মানে 11টায় নাকি আরও সকালে। ভাই আসলে প্রবলেম হচ্ছে বুঝছো তোমাদের, এই জন্যই আমি টাইমটা এই সময় আমারও বোরিং লাগে। ওকে, মোটামুটি 100 স্টুডেন্ট ক্লাসে চলে এসছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তার আগে কিছু কথা বলে নিই একটু ভাই। অফলাইনে যখন তোমরা ক্লাস করবা, আমরা আশাবাদী খুব শীঘ্রই হয়তো আমাদের পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে, এখন স্বাভাবিক হওয়ার পথে প্রায়। তো তখন তোমরা দেখবা আমি কিন্তু সবসময় গার্ডিয়ানদের তুলনায় শিক্ষার্থীদের সঙ্গে, স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করি। কারণ স্টুডেন্টরা তো একটা বিষয় বোঝেন যত না গার্ডিয়ান বোঝেন তার চেয়ে। যেমন আমাকে গত কয়েকদিন একজন গার্ডিয়ান ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে দ্বিতীয় অধ্যায় তো অনেক দিন ধরে পড়াচ্ছেন, এত স্লো পড়ালে স্টুডেন্টদের কোর্স শেষ হবে কেমনে? আমি গার্ডিয়ানটাকে কিভাবে বুঝাই যে আমার ফার্স্ট পেপার বইয়ের অর্ধেক পড়া হয়ে গেছে, আমরা মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে আমাদের কোর্স কিন্তু শেষ হয়ে যাবে অনলাইনে, জানো। সর্বোচ্চ হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহ লাগতে পারে, কারণ ফার্স্ট পেপারের বলতে গেলে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে প্রায় বইয়ের অর্ধেক। কি ঠিক আছে, আমি তো তাকে বুঝাতে পারতেছি না যে দ্বিতীয় অধ্যায় পড়া মানে কেমিস্ট্রি অর্ধেক পড়া হয়ে গেছে। এখন যদি গার্ডিয়ান মনে করে যে সেই 3 মাস ধরে তারা দ্বিতীয় অধ্যায় শুনতেছি পড়াচ্ছে, আচ্ছা কেমিস্ট্রির অধ্যায় কয়টা বলো দেখবে? আমি তোমাদের তো প্রথমেই বলেছি 5টা, তার মধ্যে প্রথমটা তো 4টা ক্লাস আমরা ইউটিউবে দিয়েছি, আরেকটা ক্লাস আমি নিব। পঞ্চম অধ্যায় লাগবে একটা ক্লাস, মাঝখানে থাকে 3টা অধ্যায়, তার মধ্যে অর্ধেক এই প্রথম অধ্যায়, আর বাকি 2টা অধ্যায় মিলে বাকি অর্ধেক। ভাইয়া বুঝছো, আমি বললাম তো যে অনলাইনে তোমাদের ডিসেম্বর অথবা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে অনলাইনে শেষ হয়ে যাবে। ওকে, আমি যদি তোমাদের তাড়াহুড়া করি আমার তো কোনো আপত্তি নাই রে ভাই। আমি অ্যাডমিশনদের পড়াই না, 3 মাসে পুরো 2 পেপার পড়াই, কিন্তু তোমরাই লোড নিতে পারবা না। এমনিতেই অনলাইন, তারপর দিয়ে আরো দ্রুত পড়াই, তোমরা আসলে ভাই লোড নিতে পারবে না। একটা কাজ শুধু করলেই তো হলো না। আমি অল্প কাজ করি, বাট কাজটা যদি কোয়ালিটি হয়, তুমি একটা মানুষকে সঙ্গ দিলা 2 ঘন্টা, কিন্তু তার সাথে তুমি এমন বিহেভ করলা যে সেই 2টা ঘন্টা তার কাছে 2 বছর মনে হলো। আর তুমি কোনো একটা মানুষকে 15 মিনিট টাইম দিলা, বাট এই 15 মিনিট টাইমটাকে তার আজীবন মনে থাকবে। তো স্বাভাবিক ভাই, কোনটা কোয়ালিটি টাইম? আমি 2 ঘন্টা টাইম দিয়ে কোনো লাভ হলো? কারণ 2 ঘন্টা টাইম তো তার কাছে বোরিং টাইম পার করলো, বাট 15 মিনিট টাইমটা সে খুব এনজয় করলো। তাহলে ওই 15 মিনিট টাইমটাই কিন্তু তার কাছে কোয়ালিটি টাইম। শুধু বেশি সময় দিলেই যে হয় বা তাড়াহুড়া করলেই যে হবে তা কিন্তু না ভাইয়া। ওকে, আমি এটা মাথায় রাখবা, আমি কখনোই ফাঁকিবাজ না। মানে বললাম না অনলাইনে তোমরা এত বুঝবা না, অফলাইনে আসো তখন বুঝতে। আমি একদমই ফাঁকিবাজ না, আমি সবসময় স্টুডেন্টদেরকে ভাই আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা গেল, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা আমাকে 2-1জন ফোন দিয়ে বলেছ যে ভাই, যেমন হাজারি স্যারের বইয়ে কথা বলেছ যে সূত্রটা এভাবে আছে ওভাবে আছে। আমি তোমাদের কিন্তু বলেছি যে সব ঠিক, কোনো বইটাই ভুল না।
আমি তোমাদের সবচেয়ে সহজভাবে উপস্থাপন করে দ্রাবক নিষ্কাশনের অঙ্কের সূত্রটা প্রতিপাদন করাইছি। তোমরা বিভিন্ন বইয়ের অঙ্ক দেখো, অঙ্কগুলো সলভ করো, কিন্তু সব বইয়ের সূত্রগুলো যদি চিন্তা করতে চাও তাহলে গোলায় ফেলবা। সব বইয়েরটাই ঠিক। যেমন আমাকে একজন জিজ্ঞেস করলো গতদিন যে ভাইয়া আমাদের এখানে যে ইয়ের মানটা দেওয়া আছে কেডি এর মান, হাজার স্যারের বই দেখি যেটা মানটা বসানোর সময় 1/80 করছে। আমি তো গত ক্লাসে ভাই কথাটা বলেইছি যে হয়তোবা আমাদের মান দেওয়া আছে নতুন দ্রাবকের দ্রবীভূত দ্রবের ঘনমাত্রা বাই পুরাতন দ্রাবকের দ্রবীভূত দ্রবের ঘনমাত্রা, অর্থাৎ যে দ্রাবক দ্বারা নিষ্কাশিত করা হচ্ছে সেই দ্রাবকের দ্রবীভূত দ্রবের ঘনমাত্রা বাই হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত দ্রবের ঘনমাত্রা। আর হয়তো তারা সূত্র প্রতিপাদন করেছে উল্টা ভাবে, জলীয়টা উপরে রাখছে নিচে রাখছে নতুন দ্রাবক, তাহলে তো ওটা তোমাকে কেডির মান ইনভার্স করতেই হবে। আমি গত ক্লাসে তো বলেছি, এই জন্য বেশি চিন্তা করলেই কিন্তু ভুল হয়ে যাবে। বেশি এটা মাথায় রাখবা, মানে চিন্তা বেশি করো, সরি সমস্যা না, মানে বেশি যদি এগুলো বিভিন্ন বইয়ের সূত্রগুলো তোমরা দেখতে চাও। আরেকজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া, এটা অবশ্য লজিক্যালি প্রশ্ন তোমাদের, যে আমরা তো অ্যাকচুয়ালি দ্রবণের আয়তন বলছি, বাট নতুন দ্রাবক যখন আমরা যোগ করছি তো ওটা তো দ্রাবকের আয়তন হলো। আসলে ভাই কোন দ্রাবকে দ্রব যোগ করলে যখন দ্রবণ তৈরি হয়, ভালো করে কথাটা খেয়াল রাখো, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে প্রশ্নটা আমাকে করেছো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা আজে বাজে কমেন্ট করো না ভাইয়া, বুঝছো? দেখো, যেটা বলছিলাম, একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে, ওর কথা লজিক্যাল, যে জলীয় দ্রবণের আয়তন ধরছি আমরা ভি, আর নতুন দ্রাবক তার আয়তন ধরছি আমরা V1। আসলে এটা তো দ্রবণের আয়তন। একটা জিনিস মনে রেখো তোমরা, কোন দ্রাবকে যখন তুমি দ্রবীভূত করবা, ওই দ্রব যখন ওই দ্রাবকে দ্রবীভূত হবে, দ্রাবকের আয়তন কিন্তু ভাইয়া পরিবর্তন হয় না। দ্রাবকের আয়তন আর দ্রবণের আয়তন একই থাকে। বলবা কেন? কারণ আমরা যখন কোনো দ্রব যোগ করব, আমি কিন্তু তোমাদের দ্রাব্যতা যখন শুরু করি তখন এই কথাটা বলেছিলাম, আমরা যখন কোনো দ্রাবকে কোনো দ্রব যোগ করব, দ্রবটা কি করে ভাইয়া বলতো? ওই দ্রাবকের যে আন্ত আণবিক ফাঁকা স্থানগুলো আছে, সেই ফাঁকা স্থানগুলো কিন্তু এই দ্রব দখল করতে থাকে। দখল করতে করতে সম্পূর্ণ ফাঁকা স্থান যখন পূর্ণ হয়ে যায় তখন সেটা সম্পৃক্ত দ্রবণ হয়। কথাটা নিশ্চয়ই মনে আছে? তাহলে ফাঁকা স্থানগুলো যখন পূর্ণ করতে থাকবে, তাহলে তুমি বলো আমাকে, দ্রাবকের আয়তনের কি কোনো পরিবর্তন হবে? কারণ দ্রাবক তো ওই পরিমাণে থাকবে, তার ফাঁকা স্থানগুলো দ্রব পূর্ণ করবে। একটা বাস্তব উদাহরণ হলো, তুমি 1 গ্লাস পানি নিয়ে তার মধ্যে চিনি দ্রবীভূত করার পর যে শরবতটা তৈরি করবা, দেখো তো ভাইয়া, আগে পানির যে আয়তন ছিল সেখান থেকে কি শরবত তৈরি করলে দ্রবণের আয়তন কি বেড়ে যায় না একই থাকে? তোমরা আমাকে বলো একটু। আমি আবারও বলছি, 1 গ্লাস পানির মধ্যে তুমি চিনি দিয়ে চিনি দ্রবীভূত করার পর যে দ্রবণ তৈরি হলো, সেই দ্রবণের আয়তনটা কি ভাই বেড়ে যায়? দ্রাবকের চেয়ে একই থাকে। তাই এটা লেখা আছে যে আমরা নতুন দ্রাবকের আয়তন যখন যোগ করেছি, সেই দ্রাবকের আয়তন আর দ্রবণের আয়তনের কোনো পরিবর্তন ভাইয়া হয় না। এই জন্য V1টা ওই দ্রাবকের আয়তন মানে সেম হবে, দ্রবণ তৈরি করলেও আয়তনটা একই থাকবে। আমার এই কথাটার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো, একটু প্লিজ বলো আমাকে, বিষয়টা বুঝতে পেরেছো কিনা, যে কোনো দ্রাবকে যখন কোনো দ্রব যোগ করা হয়, যোগ করলে যে দ্রবণ তৈরি হয়, সেই দ্রবণের আয়তন আর দ্রাবকের আয়তন আসলে একই থাকে। তোমরা আমাকে একটু বলো। সিয়াকিং লিখেছ, আয়তন একই থাকে, শুধু উচ্চতা বেড়ে যায়। এই বোকা, উচ্চতা বেড়ে যায় দেখেছো? উচ্চতা বেড়ে যাওয়া মানে তো আয়তন বেড়ে যাওয়া। তুমি কি চিনি শরবত তৈরি করার পর কি একটু ভালো করে আজকে কি তুমি প্র্যাকটিক্যালটা করবা, যে 1 গ্লাস পানির মধ্যে চিনি দ্রবীভূত করার পর দেখো তো যে ওই দ্রবণের আয়তন বেড়ে যায় কিনা? আচ্ছা, তানিয়া খাতুন লিখেছো, বুঝেছি। তৌফিক ওমর লিখেছো, বুঝেছি। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই লিখেছো, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তাসনিমা ইসলাম লিখেছে 1 মোর। ভাইয়া, আসলে কোন দ্রাবকে দ্রব যোগ করলে যে দ্রবণটা তৈরি হয়, সেই দ্রবণের আয়তন আর দ্রাবকের আয়তন একই থাকে, কারণ দ্রবটা দ্রাবকের ফাঁকা স্থানগুলো দখল করে দ্রবণ তৈরি হয়, তাই দ্রাবকের আয়তনের কোনো পরিবর্তন হয় না। ওকে, যেমন একটা উদাহরণ দিলাম তোমাদের,
সেইটা হলো যে 1 গ্লাস পানির মধ্যে যদি তুমি চিনি যোগ করে শরবত যদি তৈরি করো, তাহলে পানির আয়তন আর শরবত তৈরি হওয়ার পর দ্রবণের আয়তন কিন্তু একই থাকে। এই যে নিশাত চাঞ্জা লিখেছ ভাইয়া হাজারি স্যারের বই C1 কে, আরে ভাই আমরা যেটা ধরে করেছি সেটা ধরে করো, তুমি তো আমার ক্লাস করছো তাই না? এখন হাজারি স্যারের বই একটা আছে, কবির স্যার বই আরেকটা ধরা আছে, আরেকটা বই আরেকটা ধরা আছে, তুমি কি তোমার তো মাথা খারাপ হয়ে যাবে। আর এইভাবে আমি পড়াতে পারবো তোমাদের? বলো, আমি তো তোমাদের এই কথাটা বারবার, নিশাত সানজিদা তোমাকে বলছি ভাই, এই কথাটা তো আমি ক্লাসের শুরুতেই বললাম। তোমাদের কি মনে হয় তোমাদের কনসেপ্ট বুকটা যখন আমি তৈরি করেছি, আমি যখন তোমাদের পড়াই, এগুলো কি না দেখে এসে কোন বইয়ে কোনটা আছে এগুলো কি না দেখে আমি পড়াতে এসেছি? যদি সূত্র ভুল থাকতো তাহলে হয় হাজারি স্যারের উত্তর মিলতো না, নাহলে আমার উত্তরটা মিলতো না। যেটা সবচেয়ে সহজে সেটাই তোমাদের দেখিয়েছি আমি। ওকে, কি আমার কথা কি বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা, আরেকজন আমাকে জিজ্ঞেস করছো 8 নাম্বার অঙ্কটাতে যে আয়োডিন 1 গ্রাম কেন ধরলেন। আয়োডিন তুমি 1 গ্রাম ধরো, 100 গ্রাম ধরো, যা খুশি ধরো ভাই, সমস্যা নাই। এখানে 99% নিষ্কাশিত হয়। তাহলে খেয়াল করো তো ভাইয়া, 99% নিষ্কাশিত হয়। আমি যদি প্রাথমিক পরিমাণ ধরি 1 গ্রাম, আমি যদি প্রাথমিক পরিমাণ ধরি 1 গ্রাম, মানে ডাব্লু যদি আমি 1 গ্রাম ধরি, ডাব্লু যদি ভাই আমি 1 গ্রাম ধরি, তাহলে নিষ্কাশিত হয়েছে, তার মানে ডাব্লু মাইনাস ডাব্লু1 ইজ ইকাল টু 0.99, 99% নিষ্কাশিত হয়েছে। তার মানে কি, এটা হলো প্রাথমিক পরিমাণ, এটা হলো অবশিষ্ট পরিমাণ। তাহলে নিষ্কাশিত হয়েছে কতটুকু? 0.99। তাহলে ডাব্লু1 এখান থেকে কত হবে? তাহলে 1 থেকে 0.99 বিয়োগ করলে যেটা আসবে 0.01। কেউ যদি মনে করো ডাব্লু 100 গ্রাম ধরবা, তবু উত্তর হবে। তাহলে ডাব্লু মাইনাস ডাব্লু1 হবে 99, তখন ডাব্লু1 এর মান হবে 1। 99% নিষ্কাশিত হয়েছে। ডাব্লুটা হচ্ছে প্রাথমিক পরিমাণ, তুমি যেটাই ধরো উত্তর মিলে যাবে, সমস্যা নাই। ডাব্লুটা হলো মোট নিষ্কাশনের পূর্বে ভর। এটা যদি আমি 100 গ্রাম ধরি, তাহলে ডাব্লু মাইনাস ডাব্লু1, ডাব্লু হলো প্রাথমিক নিষ্কাশনের পূর্বে ভর, আর ডাব্লু1টা হলো অবশিষ্ট, মানে যেটা নিষ্কাশিত হয়নি। তাহলে নিষ্কাশিত হলো কতটুকু? 99%, মানে 99। তাহলে ডাব্লু1 হবে 1। তুমি যেটা ধরেই করো না কেন, আমরা এখানে 1 ধরে ক্যালকুলেশনটা করেছি, তুমি যেটা ধরেই করবা উত্তর হয়ে যাবে। আমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ, ঠিক আছে না? তোমরা যারা আমাকে প্রশ্ন করেছিলা 8 নাম্বার অঙ্ক নিয়ে, আমার মনে হয় তোমরা সেটা বুঝতে পেরেছ। ওকে, আর বেশি ক্লাস লাগবে না ভাই, তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আজকে নতুন টপিকসে চলে যাচ্ছি। আমি তোমাদের আবারও মনে করে দিচ্ছি ভাই, সেইটা হচ্ছে যে আমি যেহেতু তোমরা আমাকে ফেস টু ফেস দেখতে পাচ্ছ না, অনলাইনে ক্লাস করছো, ইজি জিনিসগুলোকে কখনোই জটিল করে ফেলবা না। এখানে চেষ্টা করবা একটা জিনিসকে যত সহজে বোঝা যায়। ইজি জিনিসকে জটিল করে ফেলে তোমারই খারাপ লাগবে। আসলে যদি সরাসরি হতো বলতা ভাই এই বই, আমি বলতাম ওই বই দেখা লাগবে না, আমি যা শেখাচ্ছি সেইটা বুঝতে পেরেছো কিনা, সেইটা দিয়ে প্রবলেম সলভ করতে পারছো কিনা, তাহলেই হলো। ওকে, কখনোই ইজি জিনিসকে কঠিন করবা না। আচ্ছা, 7-এর বি নাম্বারটাতে প্রবলেম ছিল বলছো। 7-এর বি নাম্বার কি বলেছে ভাই? 50 ml কার্বন টেট্রাক্লোরাইডকে 5 বার 10 ml করে জলীয় দ্রবণ, আর কত আয়োডিন থাকবে, তাই তো? এই যে খুব সহজ, ডাব্লু1 ইজ ইকাল টু ডাব্লু ভি বাই কেডি ভি1 প্লাস ভি, এই তো। তাহলে আমরা ডাব্লু এন লিখতে পারি, এন 5 বার না, তার এর এটা কত হচ্ছে 5। তাহলে এখন দেখো তো ডাব্লু মানে প্রাথমিক পরিমাণ কতটুকু? তাহলে ডাব্লু হচ্ছে 1 গ্রাম, ভি এর মান জলীয় দ্রবণ কত? 1 লিটার। তাহলে ভি এর মান লিটার মানে 1000 ml, যেহেতু আমরা ইয়েতে বসাইছি, ml এ বসাইছি,
তারপর হচ্ছে V1 10 বার করে 5 বার, V1 হচ্ছে 10। আচ্ছা আমি এখানে n লিখলাম নাও, WN। ওকে, তাহলে এখানে n এর মান হচ্ছে 5 বার। কার্বন টেট্রাক্লোরাইড পানি ঠিকই আছে, ওটাই লেখা আছে, কেডি হচ্ছে 80। এই তো ভাই WN, এটা বের হয়ে যাবে এখন 5 বার। এই তো এটাই অ্যান্সার। তোমরা আমাকে একটু বলো 7 বি নাম্বার যাদের প্রবলেম হয়েছিল তারা বুঝতে পেরেছো কিনা? 7 বি নাম্বারটা বুঝতে পেরেছো কিনা ভাইয়া? আমাকে দেখবা তোমাদের গ্রুপে পোস্ট দেওয়া আছে, একটা স্টুডেন্ট হাজারি স্যারের বইয়ের সাথে উত্তর মিলেনি বলে পোস্ট দিয়েছে, দেখবা ওই যে হাজারি স্যারের বই একভাবে করা আছে, ও যেভাবে করেছে সেভাবে নাকি উত্তর মিলে নাই। দেখবা সে কিন্তু V1 এর মানটা ভুল করে 50 ধরেছে। 50 তো মোট ছিল কার্বন টেট্রাক্লোরাইড আয়তন, ওটা একবারে তাহলে এর মান 1 দিতে হতো। এখানে 5 বার মানে 10 ml করে বলেছে, V1 এর মান হচ্ছে 10, তাহলে দেখবা উত্তর মিলে যাবে। অবশ্যই মিলতে হবে, যে বইয়ের অঙ্কই হোক না কেন অবশ্যই মিলবে। সূত্রের উপস্থাপন এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু কোনোটাই ভুল না। আচ্ছা কে জিজ্ঞেস করলা ভাই এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো? আচ্ছা আমি খুঁজে পাচ্ছি না ভাইয়া, এই অঙ্কটা যে বললা সে বুঝতে পেরেছো কিনা একটু বলো তো ভাই প্লিজ আমাকে, বুঝতে পেরেছো কিনা? ফারদিন রাব্বি লিখেছো বুঝেছি। আমার ধারণা দ্রাবক নিষ্কাশনের আর কোনো অঙ্কে তোমাদের কোনো প্রবলেম নাই। এই অঙ্কটা কিন্তু গ্রুপে পোস্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই অনেকে হয়তো দেখোনি। এখন যেহেতু ভাইয়া তোমাদের ক্লাস নাই কিছু নাই, তোমরা অফ টাইমে গ্রুপগুলোকে একটু ফলো করবা। দেখবা গ্রুপে আমি অনেক সময় নোটিশ দিই, তোমাদের অনেক ফ্রেন্ডরা অনেক প্রবলেম দেয়, সেটা আমি গ্রুপে অ্যাপ্রুভ করি অনেক সময় অ্যাপ্রুভ করি না, যেটা হয়তো এখনো করানো হয়নি। বা যেমন দেখলাম কয়েকদিন আগে ল্যাটিস এনথালপি, হাইড্রেশন এনথালপি, ইলেকট্রন আসক্তি, এটার উপর একটা প্রশ্ন তোমরা কোন একটা প্রশ্ন ব্যাংক থেকে পোস্ট দিয়েছো। আমি তো এখনো তোমাদের ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এগুলো পড়াইনি, এগুলো পরের অধ্যায় পড়াবো। আমি ওগুলো অ্যাপ্রুভ করিনি। অনেক সময় অনেকে ভুলভাল জিনিস পোস্ট দাও, সেটাও আমি অ্যাপ্রুভ করি, যে সবাই দেখুক যে এই ভুলগুলো স্টুডেন্টদের হতে পারে, তাই গ্রুপগুলোকে একটু ফলো করতে হয়। ওকে, আর কোনো প্রবলেম? আমার ধারণা তোমাদের আর কোনো প্রবলেম নাই। তো আজকে আমরা যেটা শুরু করব সেইটা হলো ক্রোম্যাটোগ্রাফি। ক্রোম্যাটোগ্রাফি নয়ন আসো? ও ক্রোম্যাটোগ্রাফি দেখো, নয়ন আসো, দূরে ছোটখাটো ভুল টুল ধরে দিও নি এখানে। আচ্ছা নয়ন আমার খুবই ক্লোজ স্টুডেন্ট ছিল, খুব ছোট ভাই এখন, সে আমার কলিগও। নয়ন শামুকদম কলেজে কেমিস্ট্রি লেকচারার, আমরা দুজনেই কিন্তু শামুকদম কলেজে কেমিস্ট্রি পড়াই, আমি এবং তোমাদের নয়ন স্যার। ও খুব ভালো কেমিস্ট্রি পড়ায়, তো আমাদের মধ্যে রিলেশনও খুব ভালো। ও এসছে, তাই আমি ওকে একটু সামনে বসায় রাখতেছি আর কি, যে আমি যদি তোমাদের কোনো ভুলভাল পড়াই তাহলে একটু ধরাই টরাই দিবি আর কি। ওকে, ক্রোম্যাটোগ্রাফি। আমি তোমাদের গত ক্লাসে বোধহয় বলেছি যে বেশিরভাগ স্টুডেন্টই এই টপিকসগুলোকে অ্যাভয়েড করে, এই টপিকসগুলো তারা পড়তে চায় না, অনেকে ক্লিয়ারলি হয়তো বোঝেও না, কিন্তু এগুলো থেকে কিন্তু বিশেষ করে এমসিকিউ ক এবং খ নাম্বার প্রশ্ন হয়। ওকে, ক্রোম্যাটোগ্রাফি তো 1903 সালে বোধহয় না নয়ন, বিজ্ঞানী সোয়েট 1903 সালে বিজ্ঞানী সোয়েট। আজকে আমি কিন্তু ক্লাস নিচ্ছি তোমাদের, আমি যে আমাদের শামুকদম কলেজে আমার কলিগ, ছোট ভাই, স্টুডেন্ট সবই, নয়নকে সামনে বসে রেখে আর কি, মানে আমার সামনে একজন কিন্তু কেমিস্ট বসে আছে, তো আমি কোনো ভুল টুল করলে ও খুব সহজে সেটা ধরে দিতে পারবে। তো 1903 সালে বিজ্ঞানী সোয়েট এই ক্রোম্যাটোগ্রাফি পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন। নামটা উনি ক্রোম্যাটোগ্রাফি কেন দিয়েছিলেন? ক্রোমো অর্থ হচ্ছে কি? রং। আসলে রং বলা উচিত না, রঞ্জক বলা উচিত আসলে, ডাই যাকে বলি আমরা ইংলিশে। আর গ্রাফ মানে তো চিত্র। মানে বিজ্ঞানী সোয়েট এই পদ্ধতিটা যখন প্রথম দিকে আবিষ্কার করেছিলেন, তখন শুধুমাত্র রঙিন পদার্থগুলাকে, রঙিন উপাদানগুলাকে পৃথক করার কাজে এই ক্রোম্যাটোগ্রাফিটা ব্যবহার করা হতো, এই পদ্ধতিটা মনে আছে? আলাল আচ্ছা, শুধু নয়নই বসে নাই, আমার খুব খুব
ঘনিষ্ঠ একটা বন্ধু। আমরা ইউনিভার্সিটি লাইফটা পুরোটা একসঙ্গে কাটিয়েছি। আমার রোল ছিল 81, আমার ওই ফ্রেন্ডের রোল ছিল 80, এবং স্টুডেন্ট লাইফে তার কাছ থেকে যে কি পরিমাণ হেল্প পেয়েছি আমি তোমরা চিন্তাও করতে পারবা না। আলাল আমার খুবই কাছের একটা বন্ধু, ও আমার সামনে বসে আছে। অর্থাৎ আজকে আমি ক্লাস নিচ্ছি, আমার সামনে কিন্তু প্রতীক শাহ লিখেছ, নয়ন ভাই আজকে জুয়েল ভাইয়ের জন্য মোস্তাক ভাই, আচ্ছা উজ্জ্বল ভাইয়ের কথা বলছে না? আচ্ছা, আলালও আমার সামনে বসে আছে। আচ্ছা ওকে, আলাল দেখো নাকি পুরো ক্লাসটা, না চলে যাবা? দেখো আলাল খুব ভালো বন্ধু আমার, ও খুব ভালো কেমিস্ট্রি বোঝে। তো যাক, আমরা শুরু করছি, আজকে এই টপিকসটাই শুরু করব, দেখি কতক্ষণ এই টপিকসটা আমরা কন্টিনিউ করতে পারি। খুবই ইন্টারেস্টিং অধ্যায়। আমি আবারও বলছি, তোমার কোনো বন্ধু বা বড় ভাইকে গিয়ে যদি বলো, আল্লাহর রহমতে যদি আমি তোমাদেরকে ক্রোমাটোগ্রাফি ভালো বুঝাইতে পারি, এবং তোমরা যদি তোমার কোনো বন্ধুকে বলো যে আমি ক্রোমাটোগ্রাফি খুব ভালো বুঝি, সে কিন্তু অনেক সময় অবাক হয়ে যাবে। কি নয়, তাই না? বলো তো, আমরা কি ইন্টারমিডিয়েট পড়ার সময় এগুলো কি বুঝতাম? আমরা কিন্তু কিছুই বুঝতাম না, রিয়েলি বলছি। অনার্স থার্ড ইয়ারে গিয়ে এই জিনিসগুলো আমরা আসলে পড়েছিলাম। তো যাক, দেখো আমি চেষ্টা করবো তোমাদের আজকে এই জিনিসটা ক্লিয়ার করতে। ক্রোমাটোগ্রাফি, বিজ্ঞানী সোয়েট, আর অনেকে লেগেছে দু একটা চমৎকার উদাহরণ অপেক্ষা করছো। ওকে, অনেক চমৎকার উদাহরণ আমরা দেখব, শুধুমাত্র তোমরা আমার সাথে থাকো। 1903 সালে বিজ্ঞানী সোয়েট এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন। উনি নামটা ক্রোমাটোগ্রাফি দিয়েছিলেন এই জন্য, ক্রোমেটো অর্থ হচ্ছে রং, আর গ্রাফ মানে হচ্ছে চিত্র। অর্থাৎ এই পদ্ধতিটা যখন সোয়েট প্রথম দিকে আবিষ্কার করেন, তখন শুধুমাত্র রঙিন বস্তুগুলাকে পৃথক করার কাজেই উনি এই পদ্ধতিটা ব্যবহার করতেন। তাই পদ্ধতিটার নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ওকে, নামটা কেন ক্রোমাটোগ্রাফি হলো, কে এটা আবিষ্কার করেছেন, কত সালে আবিষ্কার করেছেন, এই বিষয়গুলো আমি তোমাদের ক্লিয়ার করলাম। এখন শোনো, এই যে ক্রোমাটোগ্রাফি, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2004-05 সেশন একটা মজার প্রশ্ন দিয়েছিল। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2004-05 সেশনে একটা চমৎকার প্রশ্ন দিয়েছিল, ক্রোমাটোগ্রাফি কি? উত্তরটা কি জানো? পৃথকীকরণ পদ্ধতি। আসলে পাতনত পৃথকীকরণ পদ্ধতি, আংশিক পাতনত পৃথকীকরণ পদ্ধতি, কেলাসনত সবই তো পৃথকীকরণ পদ্ধতি। কিন্তু এমসিকিউ এর সিস্টেম তো ভাই জানো, তুমি তোমার ইচ্ছে মতো উত্তর লিখলে হবে না, ওরা অপশন যেভাবে দিবে সেভাবে উত্তর লিখতে হবে। তবে যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছে তারা কিন্তু এভাবে উত্তর করে, অনেক সময় নম্বর পেয়েও যায়। পরীক্ষায় ক নাম্বার প্রশ্ন দেওয়া হলো ক্রোমাটোগ্রাফি কি, উত্তর লিখলা, এটা একটা পৃথকীকরণ পদ্ধতি। যেমন আমার কলেজে একটা স্টুডেন্ট এই কাজটা করছিল, প্রশ্ন দেওয়া আছে বয়েলের সূত্রটি লিখো। একজন লিখেছে বিজ্ঞানী বয়েল যে সূত্রটা দিয়েছেন তাকেই বলা হয় বয়েলের সূত্র। কি কথা কি বুঝতে পেরেছ? তো এভাবে তো সব সূত্রই লেখা যায়, যে বিজ্ঞানী বয়েল যে সূত্রটা দিয়েছেন তাকেই বলা হয় বয়েলের সূত্র। আমাদের নজরুল স্যার ইউনিভার্সিটি ক্লাসের প্রথম দিন আমাদের একটা গল্প শুনিয়েছিলেন। একবার নাকি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করছে মোটর কি করে আসলে, ওই যে বৈদ্যুতিক শক্তিটাকে সে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। মনে আছে আলাদা গল্পটা, যে ওকে জিজ্ঞেস করছে স্যার যে মোটর কি? সে উত্তর দিয়েছে, যাহাতে চড়িয়ে আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাইতে পারি তাকেই মোটর বলা হয়। তাহলে বোঝো, এরকম মনের মাধুরী মিশে অ্যান্সার দিলে কিন্তু ভাইয়া হবে না। ওকে, তবে বর্তমান যেভাবে নম্বর দেওয়া হয় পরীক্ষাগুলোতে, বলা তো যায় না, এইভাবে অ্যান্সার করলে নম্বর পেতেও পারো। তো যাক, যেটা বলছিলাম, ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটা পৃথকীকরণ পদ্ধতি। এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 4-5 সেশনে এসেছিল। তো ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে কিভাবে কোনো জৈব উপাদানকে তার মিশ্রণ থেকে আমরা আলাদা করি সেটাই আমরা এখন দেখব। তো এর আগে আমরা দেখেছি কি ভাই, দেখো তো, পাতন দেখেছি, আংশিক পাতন দেখেছি, নিম্নচাপ পাতন দেখেছি, কেলাসন দেখেছি, আংশিক কেলাসন দেখেছি, দ্রাবক নিষ্কাশন দেখেছি। আজকে আমরা ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে কিভাবে কোনো জৈব উপাদানকে তার মিশ্রণ থেকে পৃথক করা হয় সেগুলো করি আমরা। সাধারণত ঔষধ শিল্পে বোধহয় এই পদ্ধতিটা বেশ ভালো ব্যবহার করা হয়। যেমন ধরো, আমার মেন্থল খুব পরিচিত একটা ঔষধ, তোমাদের মেন্থল গাছের পাতা থেকে সংগ্রহ করা হয়। তো ওই পাতার মধ্যে কিন্তু শুধুমাত্র মেন্থল থাকে না,
আরো অন্যান্য উপাদানগুলো থাকে। তো সেখান থেকে আমরা কি করব, মেনথলকে শুধুমাত্র কি করব, পৃথক করব। এই পৃথকীকরণ কাজে আমরা কি করতে পারি ভাই বলতো, এই ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটা ব্যবহার করতে পারি। কিভাবে করব দেখো একটু। ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে কোনো মিশ্রণ থেকে কোনো জৈব উপাদানকে পৃথক করার জন্য দুইটা ফেজ বাংলা কি, ফেজের দশা, দুইটা দশা ব্যবহার করা হয়। দুইটা দশা বা ফেজ বা দশা ব্যবহার করা হয়। এটা কিন্তু এমসিকিউটা কিন্তু কি নয়, ঠিক না, অনেক জায়গায় এসছে না যে ক্রোমাটোগ্রাফিতে কয়টি দশা ব্যবহার করা হয়। অবশ্যই মাথায় থাকবে ক্রোমাটোগ্রাফিতে দুটি দশা থাকে। এই এমসিকিউ কিন্তু তোমরা কনসেপ্ট বুকে দেখবা অনেক জায়গায় দিয়েছেন যে ক্রোমাটোগ্রাফিতে কয়টা দশা ব্যবহার করা হয়। দুইটা দশা ব্যবহার করা হয়। একটা হলো চলমান দশা, আর একটা হলো স্থির দশা। তাহলে আমরা এমসিকিউ একটা আমাদের হয়ে গেল। সেইটা হলো অনেক জায়গায় দিয়েছে এটা, যে ক্রোমাটোগ্রাফিতে কোন মিশ্রণ থেকে কোন উপাদানকে পৃথক করতে কয়টি দশা ব্যবহার করা হয়। দুইটি দশা ব্যবহার করা হয়। একটা হলো চলমান দশা, একটা হচ্ছে স্থির দশা। একটা সত্য কথা বলি তোমাদের, আমি আজকে ক্লাসে খুব মজা পাচ্ছি এই জন্য, আমার কাছে কেন জানি আত্মবিশ্বাস কাজ করছে যে আমি যদি কোনো একটা ভুল পড়াই তোমাদের, তাহলে নয়ন তো ধরে দিবে। আর আসলে তোমাদের এখানে বলা উচিত কিনা, আলাল যেহেতু সামনে বসে আছে, আমি সব জায়গায় বলি এটা, স্টুডেন্ট লাইফে আমার পড়ালেখার ক্ষেত্রে আলালের যে অবদান আমার বন্ধু অনস্বীকার্য। আমি তখন থেকে স্টুডেন্ট লাইফ থেকে কোচিং এগুলোর সাথে জড়িত ছিলাম। আমার নোট থেকে শুরু করে এভরিথিং সব ও গোছাই দিত। এরকম বন্ধু বর্তমানে খুব কম হয়। ওকে, তো ক্রোমাটোগ্রাফিতে কয়টি দশা ব্যবহার করা হয়? একটা হলো চলমান দশা, আর একটা হচ্ছে স্থির দশা। এই কোন মিশ্রণ থেকে কোন উপাদান চলমান দশা এবং স্থির দশা দুইটার মধ্যে ওই উপাদানটা কতটুকু বন্টিত হবে, মানে বন্টন বা দ্রাব্যতা বা অধিশোষণ। বন্টন মানে তো বোঝই দুটার মধ্যে ভাগ হয়ে যাওয়া, সহজ কথা। দ্রাবক নিষ্কাশনও যেটা আমরা গতদিন দেখেছি, যে উপাদানটা দুইটার মধ্যে কার মধ্যে কতটুকু ভাগ হয়ে যাচ্ছে, তাই না? আর দ্রাব্যতা মানে তো বোঝই কার মধ্যে কতটুকু দ্রবীভূত থাকে। অধিশোষণ কি জিনিস? হ্যাঁ, অধিশোষণ আর শোষণ দুটা কি এক জিনিস না আলাদা? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা কিন্তু করে। কি নয়ন, অধিশোষণ আর শোষণ এক না আলাদা? কি কি আলাদা বলো? অধিশোষণ কি আর শোষণ কি? বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করে, মনে করে একই জিনিস। অধিশোষণ আর শোষণ এক জিনিস না, সেটা আমি এখনই তোমাদের দেখাচ্ছি। সেইটা আমি তোমাদের এখনই দেখাবো ভাই, টেনশন নাই। তার আগে একটু বলি, এই চলমান দশা এবং স্থির দশার দুটার মধ্যে আমার মিশ্রণ থেকে উপাদান কতটুকু বন্টিত হচ্ছে, কার মধ্যে কতটুকু দ্রবীভূত হচ্ছে, কোনটা দ্বারা কতটুকু অধিশোষিত হচ্ছে, সেটার উপর ভিত্তি করে পৃথক হওয়ার পদ্ধতিকেই বলি আমরা ক্রোমাটোগ্রাফি। একটা বাস্তব উদাহরণ দিই। একটা মায়ের 3টা ছেলে ছিল। ভালো করে গল্পটা শোনো, তাহলে ক্রোমাটোগ্রাফি খুব ভালো বুঝতে পারবা। একটা মায়ের 3টা ছেলে ছিল। 3টা ছেলের বয়স কাছাকাছি, এই 1-1.5 বছরের ছোট বড়। তো মা কি করলেন, 3টা ছেলেকে একসঙ্গে বিয়ে দিলেন। একটা মেয়ের সাথে না, 3টা আলাদা মেয়ের সাথে। তো বিয়ের পর বড় ছেলেটার মায়ের চেয়ে বউয়ের প্রতি ভালোবাসাই বেশি। তাই সে কি করলো জানো, বউকে নিয়ে আলাদা হয়ে গেল দূরে। মেজো ছেলেটার বউ এবং মায়ের প্রতি ভালোবাসা প্রায় কাছাকাছি, তাই সেও তার বউকে নিয়ে পৃথক হয়ে গেল, অত দূরে না, কাছাকাছি দূরে। আর ছোট ছেলেটার বউয়ের চেয়ে মায়ের প্রতি ভালোবাসাই বেশি, তাই সে মায়ের কাছে থেকে গেল। এটা হলো ক্রোমাটোগ্রাফের একটা উৎকৃষ্ট উদাহরণ। এখানে মা হলো, এখানে দেখা যায় না বাবা, এখানে মা হলো স্থির দশা, বউ হলো চলমান দশা,
আর ছেলেগুলো হলো উপাদান। কথা ক্লিয়ার না ভেজাল আছে কথার মধ্যে? যে আমি আবারও গল্পটা বলছি, একটা মায়ের 3টা ছেলে ছিল, 3টা ছেলের বয়স প্রায় কাছাকাছি, তাই মা 3টা ছেলেকে একসাথে বিয়ে দিয়েছেন 3টা আলাদা মেয়ের সাথে। বিয়ের পর বড় ছেলেটার মায়ের চেয়ে বউয়ের প্রতি ভালোবাসাই বেশি, তাই সে বউকে নিয়ে আলাদা হয়ে গেল। বউয়ের প্রতি তার আকর্ষণ বেশি, তাই সে আলাদা হয়ে গেল বউয়ের সাথে। মেজোটার ছেলের মানে বড়টার চেয়ে একটু বেশি ভালোবাসা মায়ের প্রতি, তাই সেও বউকে নিয়ে আলাদা হলো, কিন্তু খুব বেশি দূরে না, কাছাকাছি আলাদা হয়ে গেল। ছোট ছেলেটার মায়ের প্রতি ভালোবাসাই বেশি, তাই সে মায়ের সঙ্গে থেকে গেল বউকে নিয়ে। এই যে ছেলেগুলো উপাদান ছিল পৃথক হয়ে গেল, কার আকর্ষণের উপর ভিত্তি করে? মা এবং বউয়ের প্রতি এই আকর্ষণের উপর ভিত্তি করে। এটাই হলো ক্রোমাটোগ্রাফির একটা উৎকৃষ্ট উদাহরণ। এখানে মা হলো স্থির দশা, বউ হলো চলমান দশা, আর ছেলেগুলো হলো উপাদান। তোমরা আমার এই উদাহরণটা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো ভাই? লিঙ্ক 3 কি মেলা জ্বালাচ্ছে তো কি আমার লিখছো? আমি লিঙ্ক 3টা বাদ দিয়ে দিয়েছি ভাই। আমি লিঙ্ক 3 ওয়াইফাই ব্যবহার করি না। আমি এই পর্যন্ত যতগুলো ওয়াইফাই দেখেছি এই লিঙ্ক 3 অবস্থা সবচেয়ে বাজে। এটা বাদ দেওয়াটাই বেটার। তো যাক, তোমরা কি উদাহরণটা বুঝতে পেরেছো ভাই? উদাহরণটা বুঝতে পেরেছো যে দেখো, এই মা স্থির দশা আর বউ চলমান দশা, এই মা এবং বউয়ের প্রতি আকর্ষণের উপর ভিত্তি করে 3টা ছেলে অংশে অংশে পৃথক হয়ে গেল। এই পদ্ধতির নামই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, সবাই লিখেছো ওয়ান্ডারফুল এক্সাম্পল, নাইস এক্সাম্পল। একজন লিখেছো বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। আচ্ছা, ময়নুল মনি লিখেছে হ্যাঁ বন্ধু বুঝতে পেরেছি। তুমি ক্রোমাটোগ্রাফি কি বন্ধু বুঝবা বন্ধু, নাকি গল্প বুঝতে পেরেছ? অসাধারণ উদাহরণ, জাস্ট ওয়াও। বুঝলাম ভাইয়া, পজিটিভলি বুঝলাম ভাইয়া, থ্যাংক ইউ। উৎকৃষ্ট উদাহরণ, ক্লিয়ার, একদম ঝাক্কাস। মনিকা তাসলিম লিখেছো, বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। আমার বিশ্বাস এই গল্পটা বলার পর এখন যদি আমি তোমাদের ক্রোমাটোগ্রাফিটা বুঝাই, খুব সহজে তোমরা বুঝে উঠতে পারবা। ওকে, স্নিগ্ধারফি মানে শুভবোধ এখান থেকে লিখেছো। জি ভাইয়া, আপনার উদাহরণ না বুঝে থাকতে পারলাম না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি? যে কোন একটা উপাদান তার চলমান দশা স্থির দশার উপর বন্টন, দ্রাব্যতা, অধিশোষণের উপর ভিত্তি করে পৃথক হওয়ার পদ্ধতিকেই বলি আমরা ক্রোমাটোগ্রাফি। এইটা বোঝার জন্য এই গল্পটা যদি তোমরা আজীবন মনে রাখো, যে মা হলো স্থির দশা, বউ হলো চলমান দশা, ছেলেগুলো হলো উপাদান। এই স্থির দশা মা এবং চলমান দশা বউয়ের উপর আকর্ষণের উপর ভিত্তি করে ছেলেগুলো যে অংশে অংশে পৃথক হয়ে গেল, এই পদ্ধতির নামই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তাহলে কেমিক্যাল উদাহরণটা কি বললাম ভাইয়া? যে কোনো একটা জৈব উপাদান বা কোনো একটা উপাদান লিখলেই হবে তোমাদের। স্থির দশা এবং চলমান দশার উপাদানের বন্টন, দ্রাব্যতা, অধিশোষণের উপর ভিত্তি করে অংশে অংশে পৃথক হওয়াকেই বলা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এবার দেখো শোষণ আর অধিশোষণ জিনিসটা আসলে কি, নয়ন ভালো করে খেয়াল করো। এই যে একটা দ্রাবক, ধরে নাও এটা একটা দ্রাবক পানি। ওকে, আমি দ্রব যোগ করলাম, দ্রবটা কি করলো? জাস্ট দ্রাবকের পৃষ্ঠতলে, এই পৃষ্ঠতলে লেগে থাকলো, দু একটা উপাদান ভিতরে একটু যেতে পারে। এইটা হচ্ছে অধিশোষণ, এইটা হলো অধিশোষণ, এইটা হলো অধিশোষণ। আর যদি এই যে দ্রাবক, আচ্ছা একই কালার দিয়ে আঁকায় তাহলে সুবিধা হবে তোমাদের। এই যে দ্রাবক, আমি যখন কোনো দ্রব্য যোগ করব, ওই দ্রব্যটা যদি দ্রাবকের একবার ভিতরে প্রবেশ করে যায়, কি ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে শোষণ। সহজ কথা, দ্রাবক করতে দ্রাবকের ভিতরে যদি প্রবেশ করে যায় সেইটা হচ্ছে শোষণ, আর যদি তার উপরের পৃষ্ঠে লেগে থাকে সেইটা হচ্ছে অধিশোষণ। অর্থাৎ আমরা যদি একটা বাস্তব উদাহরণ আছে, স্পঞ্জ, স্পঞ্জ যদি পানির মধ্যে দিই তাহলে কি হয়? স্পঞ্জগুলো পানির উপাদানগুলো কোনাগুলো ওই স্পঞ্জের ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে কি হয়? আটকে থাকে। এটা হলো শোষণ, অধিশোষণ। এটা কি বলতো? অধিশোষণ। কি কথা বুঝতে পেরেছ? অধিশোষণ আর শোষণ হলো এই জিনিস। অধিশোষণ মানে দ্রাবকে যদি দ্রব্য আমরা যোগ করি তাহলে দ্রাবকের উপরি পৃষ্ঠে যদি উপাদানগুলো থাকে, লেগে থাকে, সেটা হলো অধিশোষণ। আর উপাদানগুলো যদি ভিতরে প্রবেশ করে ফেলে সেইটা হচ্ছে শোষণ।
তো ক্রোমাটোগ্রাফিতে যেটা হয় সেটা হচ্ছে অধিশোষণ, শোষণ না। তাই বলা হচ্ছে উপাদানগুলোর বন্টন, দ্রাব্যতা এবং অধিশোষণ কার ক্ষেত্রে? স্থির দশা এবং চলমান দশার উপর ভিত্তি করে। এই পৃথক হওয়ার পদ্ধতিকেই বলি আমরা ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, এবার বুঝতে পারছো? অ্যাবজর্পশন মানে হচ্ছে অধিশোষণ, ইংলিশে এটাকে বলি আমরা অ্যাবজর্পশন, ডি। আর শোষণ মানে হচ্ছে অ্যাবজর্পশন, বি। অ্যাবজর্পশন মানে হচ্ছে অধিশোষণ, আর অ্যাবজর্পশন মানে বি যেটা, সেটা হলো শোষণ। তোমরা একটু আমাকে আমি দেখি আমাদের বইয়ে কি লেখা আছে সংজ্ঞাটা, যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে বিশেষ জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোন মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে অপর একটি সচল মাধ্যমকে উক্ত স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে কিভাবে কাজটা করি সেটা আমি দেখাচ্ছি। মিশ্রণের উপাদানগুলোকে অধিশোষণ মাত্রা বা বন্টন সহগের উপর ভিত্তি করে অংশে অংশে পৃথক করাকেই বলা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ওকে, আমি কাজটা কিভাবে করতে হয় সেইটা দেখালে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি, ক্রোমাটোগ্রাফি কি আবিষ্কার করেছেন, কেন ক্রোমাটোগ্রাফি নামকরণ হয়েছে, ক্রোমাটোগ্রাফির কয়টা দশা থাকে, কার কার উপর ভিত্তি করে উপাদানগুলো পৃথক হয়ে যায়, আর আমরা একটা বাস্তব উদাহরণ দেখলাম ক্রোমাটোগ্রাফির। আচ্ছা, আরো বাস্তব উদাহরণ আছে ক্রোমাটোগ্রাফি, শোনো। আচ্ছা, তোমরা খেয়াল করবা, তোমরা খাতায় যখন কালো কালারের কলম দিয়ে লিখো, তোমাদের কি মনে হয় ওখানে কি কালো, ওটা শুধুমাত্র কালো থাকে? কখনোই না, কালোর পার্সেন্টটা বেশি থাকে, লাল, নীল এগুলোও কিন্তু মিশ্রিত করা হয়, না হলে লেখাটা উজ্জ্বল হতো না। তার প্রমাণ তুমি করবা কি, খাতাতে দেখবে অনেক সময় বৃষ্টির পানি পড়লে লেখাগুলো কি হয়, ছড়িয়ে যায় না? ছড়িয়ে গেলে কি দেখি আমরা? লাল, নীল এরকম কালার আলাদা হয়ে গেছে না ভাই? এটাও কিন্তু ক্রোমাটোগ্রাফি একটা উদাহরণ। এখানে কাগজের উপর যে কাগজটা ছিল, সেই কাগজের উপর যে তুমি ফোঁটাটা দিয়েছো, ওই কাগজটা হলো এখানে স্থির দশা। তারপর তুমি যে ফোঁটাটা, লেখাটা ছিল, লেখার মধ্যে যে উপাদানগুলো ছিল তারা উপাদান, আর তুমি যে পানিটা দিয়েছো এটা হলো চলমান দশা। এই চলমান দশা আর স্থির দশার মানে যে বললাম অধিশোষণ বা বন্টন, এটার উপর ভিত্তি করে এই কলমের কালি থেকে উপাদানগুলো পৃথক হয়ে গেছে, এটাও কিন্তু ক্রোমাটোগ্রাফির একটা উদাহরণ। ও আচ্ছা, হাসনা হেনা লিখছে আমি তো শুধু নীল আর কালো দেখি না, লালও থাকে, দেখবা লালও থাকে, লালও থাকে, একটু ট্রাই করে দেখবা তোমরা, লালও থাকে। ওকে, থ্যাংক ইউ। তো স্থির দশা হিসাবে আমরা কি ব্যবহার করি ক্রোমাটোগ্রাফিতে? স্থির দশা হিসাবে আমরা কি ব্যবহার করে থাকি? স্থির দশা হিসেবে ব্যবহার করি আমরা কাগজ, ওই যেন তেন কাগজ না, কিন্তু সেলুলোজ যুক্ত কাগজ। আমরা আরো বাস্তব উদাহরণ বলতে পারি ফিল্টার পেপার, কি নয় তাই না? ফিল্টার পেপার, ফিল্টার পেপার না বাবা, কেউ আসে না। কাগজ ব্যবহার করে থাকি আমরা। তারপর কি ব্যবহার করে থাকি? থিন লেয়ার, পাতলা স্তর। আচ্ছা, আমি যদি একটু ছবি আঁকায় দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্রোমাটোগ্রাফিতে আমরা স্থির দশা হিসাবে, এই তোমরা এখনো ব্লু রেড নিয়ে বসে আছো। ও আচ্ছা, রুসাব আল আকরাম লিখেছো ছোটবেলায় লেখা লেফটে যাওয়ার এই ঘটনাকে ম্যাজিক বলে চালাইতাম, এখন আর চালাবার নিশ্চয়। হ্যাঁ, আচ্ছা, জারিন তাসলিম নাতা সাহেব বলতে আমি রেড দেখেছি। হ্যাঁ ভাই, রেড আছে দেখবা। আচ্ছা, সুলতানা নাসরিন লিখেছো খুব ভালো বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা, স্থির দশা হিসাবে আমরা কি কি ব্যবহার করে থাকি? স্থির দশা ব্যবহার করে থাকি একটা পেপার, আমি কি বললাম সেটা কি পেপার? ফিল্টার পেপার। ওকে, তারপর কি ব্যবহার করে থাকি আমরা? এই যে একটা পাতলা স্তর, শোনো, তোর পাতলা একটা গ্লাস প্লেট, সেই পাতলা গ্লাস প্লেটের উপর এই অ্যালুমিনা বা সিলিকা এগুলোর একটা পাতলা আবরণ দেওয়া থাকে, এটাকে বলি আমরা পাতলা স্তর। ইংলিশে বলছি একটু পরে। পাতলা স্তর অর্থাৎ একটা গ্লাস প্লেটের উপর খুবই পাতলা করে অ্যালুমিনা বা সিলিকার একটা আবরণ দেওয়া থাকে স্থির দশা হিসাবে।
আর কি ব্যবহার করি আমরা? কলম, কলাম ব্যবহার করি, তাই না? এটা আমরা কলাম ব্যবহার করি, এটা একটা কলাম, স্থির দশা। এই তিনটাই তোমাদের সিলেবাসে আছে। একটা হলো পেপার ক্রোমাটোগ্রাফি, স্থির দশার উপর ভিত্তি করেই কিন্তু ক্রোমাটোগ্রাফির নামকরণ হয়। পেপার ক্রোমাটোগ্রাফি, পিসি বলা হয় সংক্ষেপে, পেপার ক্রোমাটোগ্রাফি। এটা কি? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। আর এটা কি? কলাম ক্রোমাটোগ্রাফি, সিসি সংক্ষেপে বলা হয়। তাহলে কি বললাম আমরা? স্থির দশা, স্থির দশা হিসাবে সাধারণত কি কি ব্যবহার করি? আরো ক্রোমাটোগ্রাফি আছে, ওইগুলো তোমাদের সিলেবাসে নাই। তোমাদের সিলেবাসে আছে এই তিনটা। কি বললাম ভাই? আমরা স্থির দশা হিসেবে কি ব্যবহার করে থাকি? আমরা এই তিনটা জিনিস ব্যবহার করে থাকি। একটা হলো পেপার, অবশ্যই ফিল্টার পেপার ব্যবহার করি, তার নাম অনুসারে এটাকে বলি আমরা পেপার ক্রোমাটোগ্রাফি। তারপর কি ব্যবহার করি? একটা গ্লাস প্লেট, যার উপর অ্যালুমিনা বা সিলিকার একটা পাতলা স্তর দেওয়া থাকে, যাকে আমরা বলি পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, সংক্ষেপে বলি টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আর কলম ব্যবহার করে থাকি আমরা, এই কলমের মধ্যে বোধ এই উপাদানগুলি কি করা হয়? ব্যবহার করা হয়। এর নাম অনুসারে এটাকে আমরা কলাম ক্রোমাটোগ্রাফি ব্যবহার করে থাকি। স্থির দশা হিসেবে আমরা আরো কিছু আছে যেগুলো আমাদের সিলেবাসে নাই, তোমাদের সিলেবাসে তিনটাই আছে, পেপার ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি। ওকে, স্থির দশার উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিগুলোর নামকরণ করা হয়। কনসেপ্ট বুকের পিক নাই যে ভাই? আচ্ছা, ওকে। ছবিগুলো কনসেপ্ট বুকে নাই, এই কারণে এসবের বর্ণনা তোমাদের পড়তে হবে না। আমি তোমাদের প্রথম ক্লাসেই বলেছিলাম, যেদিন আমি তোমাদের জৈব যৌগের বিশোধন এবং বিশ্লেষণ শুরু করেছিলাম, সেদিনই বলেছিলাম এগুলো থেকে সিকিউ আসেই না, যদি কখনো আসে অ্যান্সার করবা না, শুধু ক নাম্বার, খ নাম্বার এবং এমসিকিউর জন্য পড়বা। আর আমি বুঝাচ্ছি এই জন্য যেন তোমার কনসেপ্ট ভালো থাকে, তুমি সহজে এগুলো থেকে অ্যান্সার করতে পারো। ওকে, আর চলমান দশা হিসেবে কি ব্যবহার করে থাকি আমরা? দেখো, আমরা চলমান দশা হিসাবে সাধারণত ব্যবহার করি জৈব দ্রাবক। জৈব দ্রাবক চলমান দশা হিসাবে কি, তাই না? না, জৈব দ্রাবক যেমন কি কি? কার্বন টেট্রাক্লোরাইড, তারপর কি? বেনজিন। ও আচ্ছা, তোমার তো ফার্স্ট ইয়ার না, নাম লিখে দিলে বোধহয় সুবিধা। এটা কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, তারপর কি? ক্লোরোফর্ম, তাই না? ইথানল, ইথানল, অ্যাসিটন, ওইটা অ্যাসিটন, CH3, CO, CH3, অ্যাসিটন। তারপর ইথার তো খুব বেশি ব্যবহার হয় না, ইথার উদাই তো, এই জন্য দেখবা যে এই চলমান দশা ইথারের ব্যবহার কিন্তু খুব ফিউরান, ফিউরান ব্যবহার হয়। ফিউরান, ফিউরান বাংলায় লিখলাম এই জন্য, এখন তোমরা ফিউরানের সংকেতটা লিখলে ওরা কি বুঝতে পারবে? তোমরা বুঝতে পারবো না ভাই, বুঝছো? ফিউরান লিখলে এই যেটা হচ্ছে ফিউরানের সংকেত, এটা ফিউরানের সংকেত। জৈব যৌগ না পড়লে কি আলাদা, তাই না? জৈব যৌগ না পড়লে এটা একটু বোঝা কঠিন। এটার নাম হলো কার্বন টেট্রাক্লোরাইড, এটা হলো বেনজিন, এটা হলো ক্লোরোফর্ম, এটা হলো ইথানল, এটা হলো অ্যাসিটন, এটা হলো ফিউরান। ফিউরানের সংকেত এইটা। সাধারণত জৈব দ্রাবক হিসাবে আমরা এই উপাদানগুলো ব্যবহার করে থাকি। আর ক্রোমাটোগ্রাফির কোন পদ্ধতি হচ্ছে এইটা কিন্তু নামটা ডিপেন্ড করে স্থির দশার উপর, ওই যে লিখলাম কিছু আগে ভাইয়া, সেগুলোর উপর। ক্লিয়ার? ও আচ্ছা, মোসাম্মদ জামিলা লিখেছো জিসি হবে না, মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি। আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফিটা ভাইয়া আমাদের সিলেবাসে নাই, এমনি প্রকারভেদের মধ্যে আছে। সেকেন্ড পেপারের 3য় অধ্যায় আছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, HPLC, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। এগুলো ভাইয়া তোমাদের সেকেন্ড পেপারে আছে, এখন নাই। সেকেন্ড পেপারের 3য় অধ্যায় শেষের দিকে আছে। ওকে, তোমাদের ফার্স্ট পেপারে শুধু প্রথম যে তিনটার কথা বললাম সেই তিনটাই তোমাদের সিলেবাস আছে। ওকে, তো আমার ধারণা এতটুকু বুঝতে পেরেছ।
তা আমি শুধু হাইলাইট করি আজকে, বিস্তারিত আজকে বললে কি আরো কতক্ষণ লাগবে, মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগবে আরো, যে ক্রোমাটোগ্রাফিতে কিভাবে মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক হয়। তাই আজকে আর এগুলো বলছি না, শুধু সংক্ষেপে বলি যে আমরা ওই যে স্থির দশার মধ্যে এই চলমান দশাগুলো যখন চালনা করি, মিশ্রণ থেকে উপাদানগুলো এই চলমান দশা এবং স্থির দশার আকর্ষণের মানে বন্টন, অধিশোষণ, দ্রাব্যতা এদের উপর ভিত্তি করে পৃথক হয়ে যায়। কিভাবে কাজটা হয়, কিভাবে পৃথক হয়, বিস্তারিত হবে আগামী পর্বে। ওকে, আজকে এতটুকুই, কারণ আমি এখন শুরু করলে ভাইয়া তোমরা আসলে বুঝতে পারবা না, কারণ টাইম লাগবে আরো। ওকে, তাহলে আজকে এতটুকুই, কারণ জিনিসটা যেহেতু একটু ক্রিটিক্যাল, অনেকে যেহেতু একটু কষ্ট পায়, তাই আমি 2 দিন টাইম নিলাম। ইচ্ছে করলে অফলাইন ক্লাসে কিন্তু আমি এটা একদিনে শেষ করে দিই ক্রোমাটোগ্রাফি, অনলাইনের জন্য আরেকদিন টাইম নিলাম, সামনের দিন এখান থেকে আমরা বিস্তারিত দেখব। আজকে কিন্তু বই পড়লে তোমরা সংজ্ঞা এবং প্রকারভেদ ছাড়া তেমন কিছুই বুঝতে পারবা না। ওকে, এগুলো আবার তোমরা বইয়ের পিকটিক দিও না, যেটা বুঝিনি এটা বুঝিনি। আগামী ক্লাস করার পর তোমরা গ্রুপে পোস্ট দিবা যে এটা বুঝিনি ওটা বুঝিনি। আজকে তোমাদের গ্রুপে কোনো না বোঝা জিনিস পোস্ট দিতে হবে না, কারণ ভাই সামনের দিন যখন ক্রোমাটোগ্রাফি আমি ডিটেলস পড়াবো তখন দেখবে এগুলো তোমাদের পড়া হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।